ওয়েলকাম টু মাই চ্যানেল এডুটেক ফান। এর আগের ভিডিওগুলোতে আয়তঘন সম্বন্ধে আলোচনা করছিলাম। কোষে দেখি 21 পর্যন্ত প্রশ্নের সমাধান করে দেখিয়েছি। আজকে 22 থেকে শুরু করে বাকি যে সমস্ত প্রশ্নগুলো আছে কোষে দেখি 4-এর, সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। Subscribe now and press the bell icon. Never miss an update. কোষে দেখি 4-এর 22-এর যে প্রশ্নটা আছে, এখানে একটি আয়তঘনাকার কাঠের বাক্স দেওয়া আছে, যেখানে বাক্সটির ওজন দেওয়া আছে এবং চাল ভর্তি অবস্থায় বাক্সটির ওজন দেওয়া আছে। প্রথম কাজ হবে আমাদের শুধুমাত্র চালের ওজন বের করে নেওয়া, অর্থাৎ চাল ভর্তি বাক্সের ওজন থেকে শুধুমাত্র বাক্সের ওজনটা বিয়োগ করে দেবো, তাহলে চালের ওজনটা পেয়ে যাব। এরপরে বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, উচ্চতাটা ধরে নেব x, তাহলে বাক্সটির ভিতরের দিকের আয়তন পেয়ে যাব। প্রতি ঘন ডেসিমিটার চালের ওজন দেওয়া আছে 1.5 কিগ্রা, তাহলে বাক্সটির আয়তন যত হলো তত ঘন ডেসিমিটার আয়তনের চালের ওজন কত হবে আমরা বের করে নেব। সেটাই হচ্ছে মোট চালের ওজন, সেটা আমরা আগেই পেয়েছি, বিয়োগফলের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বাক্সটির ভিতরের দিকের উচ্চতা পেয়ে যাব। প্রথমে এখানে চাল ভর্তি বাক্সের ওজন লিখে নিলাম 880.5 কিগ্রা এবং ঢাকনা সহ বাক্সের ওজন দেওয়া আছে 115.5 কিগ্রা। তাহলে এই দুটোকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব শুধুমাত্র চালের ওজন কত। শুধু চালের ওজন হচ্ছে এটা থেকে এটা বিয়োগফল 765 কিগ্রা। প্রত্যেক ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা বাক্সের ভিতরের আয়তনটা পেয়ে যাব। কারণ 1.5 কিগ্রা চাল 1 ঘন ডেসিমিটার আয়তন দখল করে থাকে, তাহলে 765 কিগ্রা চাল কত ঘন ডেসিমিটার আয়তন দখল করবে এটা প্রথমে বের করে নেব। অতএব বাক্সের ভিতরের আয়তন সাতশো পঁয়ষট্টিকে 1.5 দিয়ে ভাগ করলাম। বাক্সের ভিতরে আয়তন চাইলে কেউ এভাবেও করতে পারো যে 1.5 কিগ্রা চালের আয়তন হচ্ছে 1 ঘন ডেসিমিটার, তাহলে 1 কিগ্রা চালের আয়তন হবে 1/1.5 ঘন ডেসিমিটার। 765 কিগ্রা চালের আয়তন হবে 1/1.5 গুণিত 765, তাহলে একই ফিগার আসবে। এটাকে দশমিক তুলে দিলে উপরে একটা শূন্য হয়ে যাবে গুণ, বা 10 দিয়ে গুণ করলাম, 15 দিয়ে কাটলে 5 15 75, 15কে 15 অর্থাৎ 510 এত ঘন ডেসিমিটার। এটা হচ্ছে বাক্সের ভিতরের আয়তন। বাক্সের ভিতরের দিকের দৈর্ঘ্য প্রস্থ আমাদের বের করতে হবে। বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য দেওয়া আছে, বাক্সটির ভেতরের দৈর্ঘ্য এটা দেওয়া আছে 12 ডেসিমিটার, প্রস্থ দেওয়া আছে 8.5 ডেসিমিটার, ধরি উচ্চতা হবে x ডেসিমিটার ধরে নিচ্ছি। তাহলে বাক্সটির আয়তন বা বাক্সটির ভিতরের দিকের আয়তন এই তিনটের গুণফল হবে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, 12 গুণিত 8.5 গণিত x এত ঘন ডেসিমিটার। আমরা বাক্সের ভেতরে আয়তন বের করেছি আগে, 510 ঘন ডেসিমিটার হয়েছে, তো লিখতে পারি শর্তানুসারে 12 গুণিত 8.5 গণিত x সমান হচ্ছে 510, বা এখান থেকে x এর মান পেয়ে যাব 510/12 গুণিত 8.5। এই দশমিক তুলে দিলে উপরে একটা 10 গুণ হবে, এটা 17 দিয়ে কেটে যাচ্ছে, 5 17 85, 17 30, 5 এটা 2 2 6 এটা 5। অতএব বাক্সটির ভিতরের দিকের উচ্চতা হচ্ছে 5 ডেসিমিটার। এরপরে প্রশ্ন হচ্ছে বাক্সটি বাইরের চারিপাশ রং করতে কত খরচ পড়বে। তাহলে বাক্সটি যেহেতু 5 সেন্টিমিটার পুরু দেওয়া ছিল, তাহলে বাক্সটির বাইরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের জানতে হবে। বাক্সটির বাইরের দৈর্ঘ্য, বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য আমরা জানি, ভিতরের দৈর্ঘ্য দেওয়া ছিল 12 ডেসিমিটার, তাহলে 12-র সঙ্গে 0.5 প্লাস 0.5
যোগ হবে, কারণ 5 সেন্টিমিটারকে ডেসিমিটার করলে 0.5 হচ্ছে, দুবার যোগ হবে, কারণ হচ্ছে ভেতরের দিকে এটা যদি দৈর্ঘ্য হয়, এটা ধরে নিচ্ছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে এটা দৈর্ঘ্য হলে যখন বাইরের দিকে হবে এভাবে হবে, এটা এখান থেকে এত দূর বাড়ো হলে এদিকেও 5 সেন্টিমিটার এবং এদিকেও 5 সেন্টিমিটার বাড়ছে, অর্থাৎ 10 সেন্টিমিটার বা 1 ডেসিমিটার বাড়ছে, তাহলে এটা হয়ে যাবে 13 ডেসিমিটার। এটা শুধু দৈর্ঘ্যের ক্ষেত্রেই না, প্রস্থ এবং উচ্চতার ক্ষেত্রেও একই জিনিস ঘটবে। প্রস্থ হবে, প্রস্থ দেওয়া ছিল 8.5 প্লাস 0.5 প্লাস 0.5, তাহলে হয়ে যাবে 9.5 ডেসিমিটার। উচ্চতা আমরা বের করেছি 5 ডেসিমিটার, তাহলে উচ্চতা হবে 5 প্লাস এটাও 0.5 সহ 0.5 যোগ হবে 6 ডেসিমিটার। বাক্সটা যেহেতু আয়তঘনাকার, তাহলে তার বাইরের চারিপাশের মোট ক্ষেত্রফল হবে, আয়তঘনকের চারপাশের ক্ষেত্রফলে যা সূত্র, বাইরের চারিপাশের মোট ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ 13 গুণিত 9.5, প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য, এত বর্গ ডেসিমিটার। তেরোকে 9.5 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 123.5 প্লাস 9.5কে 6 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 57, এটা হচ্ছে 78, 2 গুণিত 3টা যোগ করলে পেয়ে যাব 258.5, সমান আমরা লিখতে পারি 2 দিয়ে গুণ করলে 517 বর্গ ডেসিমিটার। এটা হচ্ছে বাইরের চারিপাশের মোট ক্ষেত্রফল। এবার প্রতি বর্গ ডেসিমিটারে রং করতে খরচ হচ্ছে 1.50 টাকা, তাহলে রং করতে মোট খরচ পড়বে 517 বর্গ ডেসিমিটারের জন্য 517কে 1.50 দিয়ে গুণ করব, এই গুণফলটা হয়ে যাবে 775.50 টাকা। এটাই উত্তর। এরপরে 23-এর প্রশ্নটা, একটি আয়তঘনকার পুকুর আছে, একটি পাম্প দিয়ে সেই পুকুরে সমস্ত জলসেচ করতে হবে। পাম্পটি 1 ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে। প্রশ্ন হচ্ছে কতক্ষণ সময় লাগবে। তাহলে প্রথম আমাদের কাজ হবে এই যে পুকুরটা আছে সেই পুকুরে মোট কত কিলোলিটার জল আছে বের করে নেওয়া। তাহলে পুকুরের আয়তন বের করলেই হবে 20 গুণিত 18.5 গুণিত 3.5 এত ঘনমিটার, আর আমরা জানি 1 ঘনমিটার মানে হচ্ছে 1 কিলোলিটার। তাহলে মোট কত কিলোলিটার জল আছে পেয়ে যাব। যেহেতু পাম্পটি 1 ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে, তাহলে 160 দিয়ে ভাগ করলে পেয়ে যাব মোট কত সময় লাগবে। এরপরে প্রশ্ন আছে যে ওই জলটা যদি 59.5 মিটার দীর্ঘ 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তাহলে সেই জমিতে জলের গভীরতা কত হবে। জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। এই জমিতে যখন জল ভর্তি হবে তখন জলের তল কিছুটা উপরে উঠবে, আমি ধরে নিচ্ছি এতটা জলতল উপরে উঠল, তাহলে যে আকারটা দাঁড়াবে সেটা হচ্ছে একটা আয়তঘনকার। এবার জলতল কতটা উপরে উঠবে এটাই প্রশ্ন। আমরা ধরি জলতল x মিটার উপরে উঠল, অর্থাৎ এই যে উচ্চতা বা গভীরতা এটা হলো x, দৈর্ঘ্য প্রস্থ তো আমাদের জানা আছে, দৈর্ঘ্য হচ্ছে 59.2, প্রস্থ হচ্ছে 40, তাহলে আয়তন হয়ে যাবে 59.2 গুণিত 40 গুণিত x, এত ঘনমিটার। আর এটাই হচ্ছে ওই পুকুরের জলের সঙ্গে সমান। তাহলে শর্তানুসারে এই দুটোকে সমান করে দিলে আমরা এক্সের মানটাও পেয়ে যাব। 24-এর এর একেরটা আছে সমকোণী চৌপালাকৃতি বাক্সের ভিতরে আয়তন দেওয়া আছে 440 ঘন সেমি এবং ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে 88 বর্গ সেমি। তাহলে বাক্সটির উচ্চতা কত? আমরা জানি যে ঘনফল বা আয়তন সমান হয় ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল 88, উচ্চতা যদি x হয় তাহলে 88 x সমান 440, বা x সমান হচ্ছে 440কে 88 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই, বা 5 হয়ে যাবে। তাহলে উত্তর হচ্ছে এখানে বি এরটা 5 সেমি।
দুইটা আছে একটি আয়তঘনকের গর্তের দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া আছে, ওই গর্তের মধ্যে এই দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা বিশিষ্ট কতগুলি পুরু তক্তা রাখা যাবে। তাহলে গর্তের মোট আয়তন এটাকে আমরা এক একটি তক্তার মোট আয়তন দিয়ে ভাগ করে দেবো, তাহলেই তক্তা সংখ্যা পেয়ে যাব। এখানে ভাগ করার সময় মনে রাখতে হবে আমরা কিন্তু গুণটা করব না, গুণটা করলে সময় বেশি নষ্ট হবে। 40 গুণিত 12 গুণিত 16 এটা হচ্ছে গর্তের মোট আয়তন, এবং এক একটি তক্তার আয়তন হচ্ছে 5 গুণিত 4 গুণিত 2। তো এটাকে যদি আমরা সরল করে নিই, 5 8 4 3 2 4, তাহলে এর মান হবে 4 3 12 16 12 192। তাহলে 2 এর প্রশ্নের উত্তরটা হলো বিয়েরটা। এরপরে 3-এরটা, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে 256 বর্গমিটার। পার্শ্বতল এই জিনিসটা খেয়াল রাখতে হবে, সমগ্রতল কিন্তু এখানে বলা নাই। তাহলে পার্শ্বতল ঘনকের 4টি হয়, তাহলে এক একটি তলের ক্ষেত্রফল হবে, এটাকে 4 দিয়ে ভাগ করে নেব। 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 64। ঘনকটির আয়তন কত, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এক একটি তলের ক্ষেত্রফল 64 হলে এক একটি বাহুর দৈর্ঘ্য হবে 64 বর্গমূল 8 হয়ে যাবে। তাহলে ঘনকটির আয়তন হবে 8-এর কিউব। 8-এর কিউব মানে হচ্ছে 512 ঘনমিটার। তাহলে ঘনকটির আয়তন হয়ে যাচ্ছে অপশন ডি 512 ঘনমিটার। 4-এর প্রশ্নটা আছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কোনটা হবে। তাহলে ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যদি আমরা A1 এবং A2 ধরে নিই, তাহলে প্রদত্ত শর্তানুসারে আমরা লিখতে পারি A1-এর কিউব বাই A2-এর কিউব, এটা সমান 1/27, কারণ 1:27 হচ্ছে আয়তনের অনুপাত। এখান থেকে আমরা পেয়ে যাব A1 বাই A2 সমান হচ্ছে ডান দিকের ঘনমূল 1/3। বার করতে হবে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। যে ঘনকের বাহুর দৈর্ঘ্য A1 তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6an², যার বাহুর দৈর্ঘ্য A2 তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a2²। কারণ এক একটি তলের ক্ষেত্রফল A1², মোট 6টি তল থাকবে 6a1²। এদের অনুপাত হবে 6a1² বাই 6a2²। A1² বাই A2², তাহলে এটার বর্গ 1/3² অর্থাৎ 1/9। তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের 1:9। তাহলে অপশান সি এরটা সঠিক উত্তর। এরপরটা দেওয়া আছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল S, কর্ণের দৈর্ঘ্য D হলে S এবং D এর সম্পর্ক। এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে D, সমগ্র তলের ক্ষেত্রফল বলা আছে S। বাহুর দৈর্ঘ্য যদি A ধরি, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা জানি √3 × A, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। সেই কর্ণের দৈর্ঘ্য আমাদের দিয়ে দেওয়া আছে এখানে D, তাহলে লিখতে পারি √3A সমান D, বা A সমান হচ্ছে D/√3। সমগ্র তলের ক্ষেত্রফল 6 গুণিত বাহুর দৈর্ঘ্য স্কোয়ার 6 × A², তাহলে 6 × এর মান বসিয়ে দেবো, তাহলে D²/3 হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল 2D², বা D² সমান যদি বের করি S/2। এটাই হচ্ছে উত্তর। তাহলে ডি এরটা হবে সঠিক উত্তর। সত্য মিথ্যা, প্রথমটা আছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। ঘনকের আয়তন বের করার সময় বাহুর দৈর্ঘ্যের কিউব করতে হয়। তাহলে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে 2-এর কিউব মানে 8 গুণ হবে। এখানে 4 গুণ দেওয়া আছে, অর্থাৎ এটা মিথ্যা। এরপরটা দেওয়া আছে, 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন কত। 1000 ঘনমিটার হবে কিনা এটা চেক করব। তো 2 হেক্টর মানে 1 হেক্টর মানে 100 আর, 1 আর মানে হচ্ছে 100 বর্গ মিটার। তাহলে 2 হেক্টর মানে 200 আর, 200 × 100 20,000। 5 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে করি, তাহলে 0.05 মিটার। 20,000 × 0.05 করলে 1000 ঘনমিটারে হবে। তো এটা সত্য। এরপরে যে শূন্যস্থান পূরণ করি এগুলো আছে, এগুলো যখন আমরা আয়তঘন ঘনক নিয়ে আলোচনা করেছি এর আগের দুটো ভিডিওতে, সেখানেই বলে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটা আছে, একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা। আমরা জানি সমকোণী চৌপলের মোট কর্ণ থাকে 4টি, তাহলে এখানে 4 হবে। দ্বিতীয়টা আছে, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। এখানে প্রশ্নটা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো ঘনকের তলের কর্ণের দৈর্ঘ্য বলেছে, তাহলে এক একটি তল হয় বর্গাকার, অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এটাই জানতে চেয়েছে। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় √2 × বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে বসবে √2।
এখানে অনেকেই ভুল করে দেয়, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র √3 এখানে বসিয়ে দেয়, এটা কিন্তু ভুল হয়ে যাবে। এটা উত্তর হবে √2। এরপরে 3টা সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম। এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে সমকোণী চৌপল এবং ঘনকের মধ্যে কী সম্পর্ক। সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়ে গেলে সেটাই হয়ে যায় ঘনক। তাহলে এখানে শূন্যস্থানে যাই বসবে ঘনক। এরপরে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা প্রায়ই পরীক্ষাতে আসতে দেখা যায়। একটি আয়তঘনকের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z, কর্ণের সংখ্যা p হলে এই রাশির মান কত হবে এটা লিখতে হবে। তাহলে আমরা আয়তঘনকের তল, ধার, শীর্ষবিন্দু, কর্ণ এগুলো তো জানি, সে মানগুলো এখানে বসিয়ে দিতে হবে। এখানে দেওয়া আছে আয়তঘনকের তল সংখ্যা x, তাহলে আমরা জানি আয়তঘনকের তল হয় 6টি, তাহলে x এর মান 6। ধার সংখ্যা y, আয়তঘনকের ধার 12টি, তাহলে y এর মান হবে 12। এরপর দেওয়া আছে শীর্ষবিন্দুর সংখ্যা z, তাহলে শীর্ষবিন্দু z এর মান হবে 8, কারণ 8টি শীর্ষবিন্দু থাকে। কর্ণের সংখ্যা হচ্ছে p, কর্ণ মোট 4টি। এই মানগুলো আমরা এই রাশিতে বসিয়ে দেব। তাহলে 6 - 12 + 8 + 4, 8 + 4 12, 12 - 12 0, তাহলে উত্তর হচ্ছে 6। এরপরে 2 দেওয়া আছে দুটি আয়তঘনকের মাত্রাগুলি দেওয়া আছে 4, 6, 4 এবং অপরটির হচ্ছে 8, 2h - 1 2 দেওয়া আছে। আয়তঘনক দুটির ঘনফল সমান, তাহলে h এর মান কত? ঘনফল সমান যেহেতু, তাহলে ঘনফল সূত্র জানি আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল, এই দুটোকে সমান করে দিলেই আমরা h এর মান পেয়ে যাব। তো 4 × 6 × 4 এটা সমান হয়ে যাবে 8 × 2h - 1 × 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2h - 1 সমান হবে 4 × 6 × 4 / 8 × 2। তাহলে এখান থেকে 2 2 4 কেটে গেল, 2 4 4 4 কেটে গেল, তাহলে 6 হচ্ছে এটার মান। তাহলে 2h এর মান হবে 6 + 1 সমান হচ্ছে 7, h এর মান হয়ে যাবে 7/2, বা লিখতে পারি 3.5। এরপরে 3 যে প্রশ্নটা আছে, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা হিসাব করে লিখি। যদি ধরে নিই ঘনকটির বাহুর দৈর্ঘ্য ছিল a, তাহলে পরে বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে a + a × 50/100, অর্থাৎ 3a/2 হয়ে যাবে। তাহলে এখন এই বাহুর দৈর্ঘ্য হিসাবে সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নেব। আগের ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল কতটা বেশি হলো বিয়োগ করলে পেয়ে যাব। সেই বেশির পরিমাণ ডিভাইডেড বাই আগের মোট ক্ষেত্রফল 6a² × 100, এটা করলে আমরা ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটা পেয়ে যাব। এরপরে 4টা আছে 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি, 5 সেমি। ঘনক 3টি গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির এক একটি ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তাহলে 3টি ঘনকের আয়তন, প্রথমটা 3-এর কিউব, পরেরটা 4-এর কিউব, তারপরটার 5-এর কিউব। এই 3টি ঘনককে গলিয়ে যেহেতু নতুন ঘনকটা তৈরি করা হচ্ছে, তাহলে নতুন ঘনকের আয়তন আগের 3টি ঘনকের মোট আয়তনের সঙ্গে সমান হবে। নতুন ঘনকের এক একটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা x ধরে নিই, তাহলে নতুন ঘনকের আয়তন হয়ে যাচ্ছে x-এর কিউব, সেটা সমান আগের 3টি ঘনকের মোট আয়তন। প্রথমটা 3-এর কিউব, পরেরটা হলো 4-এর কিউব, তারপরটা 5-এর কিউব। এখান থেকে আমরা x-এর মানটা পেয়ে যাব। এটা 27, 64, এটা 125। এই 3টা যোগ করলে হয়ে যাবে 216। তাহলে x-এর মান হবে 216 এর ঘনমূল, অর্থাৎ 6। তাহলে নতুন ঘনকটির এক একটি ধারের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এরপরে 5-এর যে প্রশ্নটা আছে, একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত তা হিসাব করে লিখি। এটার যদি আমরা ছবিটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই হচ্ছে দুটো দেওয়াল, সংলগ্ন দেওয়াল, যার একটা দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, অপরটার দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। ঘরটির উচ্চতা হচ্ছে 4 মিটার। প্রশ্ন হচ্ছে ঘরটির মেঝের ক্ষেত্রফল। মেঝে হচ্ছে এই অংশটা, তাহলে মেঝের ক্ষেত্রফল এটা হচ্ছে আয়তকার, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ 12 × 8 = 96 বর্গমিটার। এটাই উত্তর।